This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি আমরা রেগুলার প্রতিবেশী দেশ হিসেবে প্রতিদিনই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি সমস্যা। একটা ইন্টারনাল টার্মোয়েল, আবার একটা ঝড় যদি আমরা বলি, তাহলে পলিটিক্যাল ঝড়ের দিকে বাংলাদেশ এগোচ্ছে। আজকে যেটা আপনি বললেন, হ্যাঁ, আজকে রাত্রে 8টার সময় একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ যতগুলো পলিটিক্যাল পার্টিজ আছে বাংলাদেশে, তার মধ্যে নতুন যে পলিটিক্যাল পার্টি হয়েছে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, তাদেরও বক্তব্য আছে। সবাইকে আজকে যেটা আমার মনে হচ্ছে, সরকার যে ইন্টারিম সরকার যে চেষ্টাটা করবে, সেটা কনফিডেন্সে নেওয়ার জন্য। কারণ এখন একটা বড় যে সমস্যার দিকে বাংলাদেশ এগোচ্ছে, পলিটিক্যাল যে যদি সমস্যা আমরা ধরি, প্রথম সমস্যাটা হচ্ছে যে এই যে নির্বাচনী ডেডলাইন, অর্থাৎ এই বছর 2025 ডিসেম্বরের মধ্যে ভোট কমপ্লিট করা, এটা হবে কি হবে না। আমরা জানি যে আজকে ইন্টারিম সরকার বিভিন্ন তাদের যে উপদেষ্টা আছে তাদের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে তারা এখনো কিন্তু বাংলাদেশকে এই নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারেনি। তারা কোথাও ব্যাখ্যা দিচ্ছে না যে কি প্রস্তুতিটা কমপ্লিট নেই। কারণ যখন ক্ষমতায় এসেছিল, যেটা আপনাকে আমি আগের দিনও আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি, যে এই সরকারের বৈধতা কিন্তু প্রশ্নচিহ্নের মাধ্যমে। কেন কনস্টিটিউশনাল কোনো জায়গা কিন্তু এই সরকারের নেই। কনস্টিটিউশন অফ বাংলাদেশ, যতটুকু আমি জানি, কোথাও এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট চলবে। আগে তাদের একটা প্রভিশন ছিল ভোটের আগে ইন্টারিম গভর্নমেন্ট করার, সেই প্রভিশনটা কিন্তু কনস্টিটিউশনালি ভয়েড করে দেওয়া হয়েছে, এখন কোনো প্রভিশন নেই। তাহলে এই যে একটা সরকার চলছে, সেই সরকারটা কিভাবে চলছে কেউ জানে না, এবং তার কোনো রূপরেখা কিন্তু পাবলিকও বুঝতে পারছে না। তার জন্য আপনি দেখুন, আবার তারা সরকারি কর্মচারীদের আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় মেডিকেল ছাত্রদের আন্দোলন চলছে, তো বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। এবং এই গণ অভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে আমার মনে হচ্ছে একটা, যেটা অবজার্ভ করে মিডিয়া রিপোর্ট, যে সবাই ভাবছে আমার দাবি যদি না পূরণ করা হয় তাহলে আমি রাস্তায় নেমে যেতে পারি। তো এর যে পলিটিক্যাল সলিউশন, সেটা নির্বাচিত সরকার দিতে পারে ডেফিনেটলি। এটাই কিন্তু গ্রাস রুট অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির যে শব্দের আগের দিনে যেটা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছি, সেটা বাংলাদেশের এক্সক্লুসিভ কোনো ডেমোক্রেসি হতে পারে না। ডেমোক্রেসি একটা প্রফেশনাল ফর্মুলা আপনি বলতে পারেন, যার মধ্যে মেজর অফ দ্য বিশ্বের দেশগুলো চলছে। তো সেই ডেমোক্রেসিতে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সরকার কতদিনের মধ্যে নির্বাচন করাবে, এই নিয়েই কিন্তু তাদের একটা ইন্টারনাল বড় ঝড় চলছে। আর আমার মনে হয়েছে আজকে যে সর্বদলীয় বৈঠক, সেখানে হয়তো সেই ক্লারিফিকেশনটা এবং সরকারের যে মনোভাব, যার সঙ্গে সেনাবাহিনীর মনোভাব মিলছে না, সেই ক্লারিফিকেশনটা দেওয়ার চেষ্টা করা হবে। দেখুন, আমরা সকলে একটা খুব দামি প্রভাব হয়তো সবসময় বলি, ঘোলা জলে মাছ ধরা। তো বাংলাদেশের পরিস্থিতিটা যেহেতু ট্রান্সফরমেশন অফ পাওয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর যদি ভৌগোলিক এবং ইতিহাসে আমরা দেখে নিই। কেন ট্রান্সফরমেশন অফ পাওয়ার, একটা সরকার ক্ষমতায় আছে আর একটা সরকার ক্ষমতায় আসবে, এই যে ভ্যাকিউমটা, এই ভ্যাকিউমটার দিকে কিন্তু প্রচুর জিনিস হয়। কেন যারা দুর্বৃত্ত, যারা দেশে অনুশাসন চায় না, তারা এই সময় অ্যাক্টিভেট হয়। এবং যদি সেই টার্মোয়েলটাকে আপনি কন্ট্রোল করতে না পারেন আইন দ্বারা, তাহলে সেই টার্মোয়েলটার কিন্তু বেনিফিট সবাই চাইবে। আজকে আমরা আগের যদি ইতিহাস দেখে নিই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জামাত একক সংখ্যাগরিষ্ঠ কোনোদিনই ছিল না। তাদের কিছু আইডিওলজিক্যাল আছে, যেটা হয়তো মেজর বাংলাদেশ কোনোদিন মানেনি। মেইন স্ট্রিম পার্টি আওয়ামী লীগ বা আমাদের বিএনপি ছিল। আজকের ডেটে কিন্তু এই যে একটা যেহেতু ট্রান্সফরমেশনের যেটা ঘোলা জল চারিদিকে সৃষ্টি হয়েছে, তার ফলে হয়তো আমার যেটা মনে হয়েছে পুরো বাংলাদেশের মিডিয়া রিপোর্টস গুলো দেখে, যে জামাত কোনোভাবে চেষ্টা করছে একক জায়গায় তারা ক্ষমতা পায়। আর যদি না পায়, তাহলে আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের এই যে জোট রাজনীতি, তার মূল জায়গা কিন্তু হচ্ছে বার্গেন। আপনি কতটা বার্গেন কিভাবে করতে পারবেন। আজকে যদি জামাত আগের পজিশন থেকে ধরা হয়, তাহলে তারা তার শক্তি বৃদ্ধি করার পুরো চেষ্টা করছে। এই শক্তি বৃদ্ধির ফলে কি হবে,
আজকে যে বাংলাদেশে যে নির্বাচন, সেটা ডিসেম্বরের মধ্যে হোক, সেটা তারপরে যখনই হোক, তখন জামাত কিন্তু তার যে ক্ষমতার যে জায়গাটা, সেটা একটা বড় চাঙ্ক বা বড় জায়গা চাওয়ার কিন্তু অধিকার তারা রাখবে। সেই প্রচেষ্টা তারা এখন থেকে করছে। সেই জন্য তাদের সঙ্গে বিএনপির অবভিয়াসলি, যেহেতু দুজনই ক্ষমতার দাবিদার, তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। দেখুন, যে কোনো দেশে যদি আজকে কোনো পলিটিক্যাল টার্মোয়েল হয়, প্রথম যেটা এফেক্ট করে সেটা হচ্ছে তার ইকোনমি। আপনি যদি বিগত 10 বছর ইতিহাসও দেখে নেন, এগুলো দেখুন, আমি যেগুলো বলছি সেগুলো সবই রেকর্ডেড ফ্যাক্টস অ্যান্ড ফিগার, তাহলে কিন্তু এশিয়ার মধ্যে একটা ভালো ডেভেলপিং ইকোনমি হিসেবে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়েছিল। যদি ইন্টারন্যাশনাল বাজারে বাংলাদেশের যে রুপি, বাংলাদেশের যে টাকা, তার যে ভ্যালুয়েশন যদি আপনি দেখেন, সেগুলো দেখেও একটা আপনি আইডিয়া করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু র্যাপিডলি ফল করছে আফটার এ গণ অভ্যুত্থান। কেন, দেশে যে যারা ইনভেস্টমেন্ট করবে, বৈদেশিক ইনভেস্টমেন্ট হোক বা দেশীয় ইনভেস্টমেন্ট হোক, কেউই কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। কারণ কেউ জানে না ভবিষ্যৎটা কি, মানে ভবিষ্যতে কোন সরকার আসছে, সরকারের পলিসি কি হতে চলেছে। যে কোনো বাজারে যখন আপনি দেখবেন যে বাজারে টাকা ঢালা হয়, যারা ইনভেস্টমেন্ট করে তারা মার্কেট সার্ভে করে, এবং তাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে শান্তি এবং স্টেবিলিটি, যেটা এখন বাংলাদেশে নেই। যদি আপনি রোজ বাংলাদেশের মিডিয়া দেখেন, কোনো কোনো জায়গায় রাস্তা বন্ধ, অবরোধ, ঝামেলা চলছে, যেগুলো সরকার কন্ট্রোল করতে পারছে না, তার ফলে ইকোনমি লস হচ্ছে। আর সবথেকে যেটা আগের দিনে আমি বলতে চাইছিলাম, ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের ন্যাচারাল বন্ধু। একটা আমরা বিশাল বড় একটা সীমানা আমরা একসঙ্গে শেয়ার করছি, আমরা কালচারালি অ্যাক্টিভ, আমরা কালচারালি বাংলাদেশের কাছে, মানুষের অনেক কাছে। তবু কোনো একটা জায়গা থেকে বারবার ভারত বিদ্বেষী যে মনোভাব, তার জন্য আজকে যে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনস গুলো নিতে হচ্ছে, এবং বাংলাদেশ যেটা শুরু করেছে, ভারত তাকে রিপ্লাই করছে। এর ফলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে না থাকার জন্য, ভারতবর্ষের যে বেনিফিট গুলো একটা বাংলাদেশকে দিচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু যে মূল ইকোনমিক্যাল বেস, সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু র্যাপিডলি ফল করছে। যদি আপনি দেখেন যে লাস্ট 3 দিন আগেও কিন্তু গোটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আজকে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছিল, অ্যাটলিস্ট এই স্থলবন্দর যে ভারতবর্ষ বন্ধ করে দিল, সেটা মিনিমাম 3 মাসের জন্য অ্যাটলিস্ট চালানো হয়, নইলে তাদের যে অর্ডার নেপাল, ভুটান বা এইসব দেশে যায়, সেগুলো ব্লক হয়ে যাচ্ছে। তার মানে ইকোনমিক্যাল একটা ডিজাস্টার আসছে। তার যে ফলন, কোনো পলিটিক্যাল পার্টি কি দেবে দেবে না জানি না, আর সাধারণ বাংলাদেশের যারা নাগরিক, তারা সেটা অলরেডি সেই ফলন ভুগতে হচ্ছে, এবং সামনের দিনটাও কতটা তাদের কাছে ভালো হবে সেই প্রশ্ন ছিল থেকেই যাচ্ছে। গণ অভ্যুত্থানের পথে যাচ্ছে, তার কারণ যে কোটা দিয়ে মূলত আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, সেই কোটার পরে এই এত বড় একটা গণ অভ্যুত্থান। এখন সরকারি কর্মচারীরা, দেখুন, যেটা আমি বললাম যে আগের দিনও যেটা বলতে চাইছি বা এখনো যেটা বলবো, সেটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর, যেটা আপনাকে বোঝালাম, সেই প্রসেসটা যদি কোনো লিগ্যাল ওয়েতে না হয়, তাহলে আপনার অথরিটি কি থাকবে? আজকে আমি যদি এখানে বসে দেখি যে একটা আন্দোলন করে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে ফেলে দেওয়া যায় এবং নৈরাজ্য তৈরি করা যায়, তাহলে কালকেও যদি আমার কোনো দাবি পালন না হয়, আমি একই পন্থা নেব। এই সমস্যাটা চারিদিকে। আজকে সেট আপ যেটা মানুষের মাইন্ডসেট, মানে আমাদের চিন্তাধারা, আজকে বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা ধারণা চলে এসছে যে গণ অভ্যুত্থান সম্ভব, যে একটা 17 বছরের ফ্যাসিস্ট সরকার, যে সরকার যে যেভাবে ডিসক্রাইব করবে তাদের ব্যাপার, ভারতবর্ষে বসে সেটা আমার বলার জায়গা নেই। কিন্তু এই সরকারকে তারা ফ্যাসিস্ট বলে যে আজকে উৎখাত করে ফেললো একটা নির্বাচিত সরকার, নির্বাচনে ভুল ত্রুটি ভ্রান্তি এগুলো নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু সেই যখন ওটাকে উৎখাত করে ফেলতে পেরেছে, আজকে সব জায়গায় কিন্তু সেম পাওয়ারের ক্ষমতা ইউজ করা হচ্ছে। এবং এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তার যেহেতু লিগ্যাল বেস, তার আইনি বৈধতাটা একটা বড় প্রশ্নের চিহ্নে, এবং যেখানে আপনারা যে আমরা আলোচনা করছি, তারা সকল মানুষ বুঝতে পারছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হচ্ছে, বাকি পলিটিক্যাল পার্টিদের মধ্যে কোনো ইউনিটি নেই, যেটা বারবার সেনাপ্রধান বলেছিল যে আপনাদেরকে ইউনাইটেড থাকতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেইটা যেহেতু হচ্ছে না, তাহলে তার জন্য যে কেউ ভাবছে আন্দোলন আমরা করে আসতে পারি। এই যে আজকে ছোট আন্দোলন তৈরি হচ্ছে, এটা আবার একটা গণ অভ্যুত্থান হবে কিনা সেটা তো সামনের দিনই বলবে, বা তার প্রবণতা এবং এই হওয়ার একটা প্রবল আমরা কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি। দেখুন, আজকে আপনার আগের যে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী, যাকে আজকে এনারা ফ্যাসিস্ট সরকার বলে সরিয়ে দিয়েছেন, সেটা কিন্তু বারবার বলেছিলেন যে দেশের ইন্টারেস্ট তার কাছে প্রথম। আমরা ভারতবর্ষ, আমরা এখন কিন্তু প্রতিজন এটাই মনে করি নেশন ফার্স্ট। কেন, নিজের দেশের থেকে বড় কিছু হতে পারে না, সেটাই আমার গৌরব, সেটাই আমার গর্ব। তো সিমিলারলি বাংলাদেশের যখন শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল, তাদের যে
আপনি যে ডকুমেন্টস গুলো দেখেন, রিপোর্ট গুলো দেখেন, এগুলো তো ফ্যাসিস্ট সরকার হোক বা এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি। আগে আপনি দেখবেন শেখ হাসিনা কিন্তু এটা বারবার বলেছিল যে দেশের যে অভ্যন্তরীণ সুরক্ষা এবং সার্বভৌমত্ব সেটা কিন্তু প্রায়োরিটি। আজকে যদি দেখা যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কিছু কিছু দ্বীপ বা কিছু কিছু অ্যাক্সেস পয়েন্ট নিয়ে ডিসকাশন হচ্ছে, যেটা সেনাপ্রধানের বক্তব্য, যেটা আমি ওনাদের মিডিয়ার মাধ্যমে জানলাম, তার সিম্পল বক্তব্য হচ্ছে এই ডিসিশনটা দেশের কোন একটা নির্বাচিত সরকার নিক। কারণ কি, এটা ভবিষ্যৎ ডিপেন্ড করবে বাংলাদেশের। আজকে যদি কোনো একটা ফরেন ক্যাম্প, ফরেন মিলিটারি ইন্টারভেনশন ওখানে হয়, তাহলে সেটা তো আজকের দিনের জন্য না, আগামী ভবিষ্যৎ বাংলাদেশকেও কিন্তু সেটা কিন্তু নাড়া দেবে। তো আমার মনে হয়েছে একজন সেনাপ্রধানের তরফ থেকে বা সেনাপ্রধান হিসেবে উনি ওনার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন, যেটা যে কোনো সেনাপ্রধান বা সেনাবাহিনীর মূল দায়িত্ব, সেটা উনি পালন করছেন আমার মনে হয়েছে।